সোনার পরীর জাদুর সোনার আমের ঘর। অনেকদিন আগের কথা। ঢোলকপুর নামের একটা গ্রামে ঈশিতা নামের একটা গরিব মেয়ে বাস করত। ঈশিতার বাবা মা কেউ ছিল না। ঈশিতা নদীর পাড়ের ছোট্ট একটা কুঁড়ে ঘর বানিয়ে সেখানেই থাকতো। ঈশিতা নদী থেকে শামুক ঝিনুক কুড়িয়ে আনতো আর তারপর সেগুলোর মালা বানাতো আর মালা বানিয়ে বাজারে বিক্রি করত। এতে যে কয় টাকা পেত তা দিয়ে ঈশিতার দুবেলার খাবার জোগাড় হয়ে যেত। কিন্তু ঈশিতার অনেক বড় স্বপ্ন ছিল, পড়ালেখা করে ডাক্তার হবে আর গরিব মানুষদেরকে সাহায্য করবে। তেমনই একদিন ঈশিতা নদীর পাড়ে ঝিনুক কুড়াচ্ছিল আর ঝিনুক কুড়াতে কুড়াতে একটা বড় ঝিনুক পেয়ে গেল। আরে বাহ, এই ঝিনুকটা তো বেশ বড়। শুনেছি বড় ঝিনুকের পেটে মুক্তা থাকে। আমি কি তাহলে মুক্তা পাবো? দেখি তো এই ঝিনুকটাকে ভেঙে। তারপর ঈশিতা ঝিনুকটাকে ভাঙতে শুরু করলো আর সত্যি সত্যি ঝিনুকটার মাঝে একটা মুক্তা কুড়িয়ে পেল। আরে বাহ, এটা দেখছি সত্যিকারের মুক্তা। এই মুক্তাটা যদি আমি বাজারে বিক্রি করি তাহলে তো অনেক টাকা পাবো। যাই, আমি বরং এই ঝিনুকের মুক্তাটাকে বাজারে বিক্রি করি। তারপর সেই মুক্তাটাকে ঈশিতা বাজারে বিক্রি করতে নিয়ে গেল আর সেই মুক্তাটা ও 5,000 টাকায় বিক্রি করে দিল। দেখো মেয়ে, আমি তোমাকে 5,000 টাকায় দিতে পারবো। আর এই মুক্তার তো দাম হয় না। দেখুন আঙ্কেল, আমি স্কুলে পড়ি, তাই আমি জানি যে মুক্তার দাম কেমন হয়। এটা হচ্ছে আসল মুক্তা, তাই এটার দাম মোটো 5,000 টাকা না। তবে ঠিক আছে, আমি তো আর শহরে এটা বিক্রি করতে যেতে পারবো না, তাই আপনি আমাকে যে দাম দিচ্ছেন সেটাই ঠিক আছে। এই 5,000 টাকাও আমার অনেক উপকারে আসবে। তারপর ঈশিতা মুক্তা বিক্রির 5,000 টাকা নিয়ে বাসায় চলে এলো। এই টাকাটা দিয়ে আমার বেশ কয়েকদিন ভালো কেটে যাবে। পাশাপাশি আমার স্কুলের বই কেনার টাকা আর বার্ষিক ফিও দিতে পারবো। ভালোই হলো এই মুক্তাটা পেয়ে। এখন থেকে আমি আরো মুক্তা খুঁজে বের করব, তাহলে আমি আরো কিছু টাকা পাবো। তবে এতদিন ধরে আমি ঝিনুক কুড়াচ্ছি, মাত্রই না একটা বড় ঝিনুক পেলাম। সে যাই হোক, এখন আমি আমার এই ভাঙা ঘরটাকে আগে একটু ঠিক করি। কিছু কাগজ কিনে আনতে হবে আর তারপর ঘরটাকে ভালো করে সাজাতে হবে। এই ভেবে ঈশিতা বাজারের দিকে যেতে লাগলো কিছু পলিথিন কাগজ নিয়ে আসার জন্য, ওর ভাঙা ঘরটা মেরামত করবে বলে। এই বলে ঈশিতা যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন একটা বৃদ্ধ মানুষকে বাজারের পাশে বসে থাকতে দেখে। আম নেবে গো আম? এখানে মজার মজার সুস্বাদু আম আছে, নিয়ে যাও। পাকা আম, এমন রসালো আম কোথাও পাবে না। আম খেতে চাও তো নিয়ে যাও। আহারে, এই বুড়িমা সকাল থেকে বোধহয় আমগুলো বিক্রির চেষ্টা করছেন, কিন্তু বুড়িমার আমগুলো তো একদম মলিন হয়ে গেছে। রোদে আমগুলোর অবস্থাও ভালো না, তাই হয়তো কেউ কিনে নিচ্ছে না। ও বুড়িমা, আপনার এই আমগুলো তো একদম চুপসে গেছে, এমন আম তো কেউ কিনবে না। তা অবশ্য তুমি ঠিক বলেছ, সকাল থেকে নিয়ে বসে আছি, কেউ কিনছে না। বুড়ো মানুষের থেকে কেউ যে কেন কিছু কিনতে চায় না কে জানে। এই আমগুলো না বেচলে আমার ঘরে উনুন জ্বলবে না। বুড়িমা, আপনার হাতে কি হয়েছে? ওই হাতটা এমন কেন? আর বলো না, আমার গাছের আম পাড়তে গেছিলাম, বড় ডালটা এসে হাতের ওপর পড়লো আর হাতটা ভেঙে গেল। ডাক্তার বলেছে আমার হাতের চিকিৎসা করাতে 5,000 টাকা লাগবে। এই আম বেচে কি 5,000 টাকা পাবো? তাই কাপড় দিয়ে কোনো রকমে বেঁধে রেখেছি। বুড়ো মানুষ, এমনিতেই কবরে যেতে হবে, তাই আর চিকিৎসা করেই বা কি হবে? এটা কোনো কথা হলো? আপনার তো অনেক ব্যথা লাগছে, চিকিৎসা তো করতেই হবে। আপনি আমার সঙ্গে চলুন, আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমাকে হাসপাতালে তুমি নিয়ে যাবে? টাকা কোথায় পাবো? আমার কাছে তো কানা করিও নেই। আমার কাছে আছে, আমার কাছে 5,000 টাকা আছে।
তুমি 5,000 টাকা কোথায় পেলে? আর আমাকে কেন দেবে? তোমাকে কেন দেব? কারণ তোমার দরকার। ওই টাকা আমি ঝিনুকের মধ্যে মুক্তা করে পেয়েছিলাম, তাই আমি পেয়েছি। আর এখন তোমার দরকার, তাই তোমাকে দিচ্ছি। আমার ভাগ্যে থাকলে আমি আরো অনেক মুক্তা পাবো। এবার তুমি চলো তো। তারপর ঈশিতা জোর করে বুড়িমাকে হাসপাতালের কাছে নিয়ে যেতে লাগলো। তখনই সেই বুড়িমা তার রূপ পাল্টে একটা সুন্দরী পরী হয়ে গেল আর বলল, ঈশিতা, এটা তোমার জন্য একটা পরীক্ষা ছিল। আমি কোনো বুড়িমা নই। তুমি মুক্তাটা পেয়েছিলে, সেটাও আমার জাদু ছিল। নদীতে এভাবে কেউ মুক্তা পায় না। আমি তোমাকে জাদুর ঝিনুক দিয়েছিলাম, আর সেটার ভেতরেই মুক্তা ছিল। তুমি সেটা পেয়ে মুক্তা বিক্রি করে টাকাটা নিয়ে নিজের কাছে ব্যবহার করতেই পারতে, কিন্তু না, তুমি একটা অসহায় বৃদ্ধাকে দেখে তোমার টাকার ভাগটাও ছেড়ে দিয়েছো। সত্যি, তোমার এমন মহানুভবতায় আমি মুগ্ধ। আমি হলাম সোনার রাজ্যের সোনার পরী, আর তুমি একটা সোনার মনের মেয়ে। তাই তোমাকে আমি সাহায্য করব। চলো, আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো। ঈশিতা কি বলবে বুঝে পাচ্ছিল না। তারপর পরীকে ওর বাড়িতে নিয়ে গেল। আহারে, এমন একটা কাগজের বাড়িতে তুমি থাকো। এই বাড়িটা বর্ষায় মেরামত করতে চাইলে, আর বুড়িমাকে সাহায্য করার জন্য 5,000 টাকা দিয়ে দিতে চাচ্ছিলে। আমি তো পড়ি, তবুও আমি এতটা নিজেকে লোভ সংবরণ করে রাখতে হয়তো পারতাম না। এই অল্প বয়সে তুমি এতটা নির্লোভ। তোমার বাবা মা বেঁচে থাকলে তোমাকে নিয়ে অনেক গর্ব করতেন। সে যাই হোক, চলো এবার তোমার বাড়িটাকে একটা সুন্দর বাড়ি বানিয়ে দেই। তারপর পরী তার জাদুর কাঠি ঘোরাতে লাগলো। সঙ্গে সঙ্গে ঈশিতার পুরনো বাড়িটা ভেঙে সেখানে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। এ কি করলেন পরী? আপনি আমার বাড়িটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিলেন। আমার তো এটাই শেষ সম্বল ছিল। বাবা মা মারা যাওয়ার পর এই ভাঙা বাড়িটাতেই আমার আশ্রয় হয়েছে। এখন আমি কোথায় থাকবো? আপনি আমার সাহায্য করতে চেয়ে আমার এত বড় ক্ষতি করে দিলেন। পাগল মেয়ে, কেঁদো না। এখানে যে আমি তোমার নতুন বাড়ি বানিয়ে দেব। এই দেখো। তারপর পরে আবারও তার জাদুর কাঠি ঘোরাতে লাগলেন। তারপর সঙ্গে সঙ্গে সেখানে একটা সোনার আমের বাড়ি প্রকট হয়ে গেল। পুরো অবিকল আমের মতো দেখতে ছিল বাড়িটা। ঈশিতা সেই ঘরের মধ্যে প্রবেশ করে দেখলো সেই বাড়িতে সব আছে, কি নেই সেখানে। সুন্দর খাট, বিছানা, পড়ার টেবিল, সুস্বাদু সব খাবার, ফ্রিজ, আর টাকা আর টাকা। ও সবকিছু দেখে চমকে গেল আর দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো। এ কি করেছেন পরী? আপনি তো আমাকে অনেক কিছু দিয়ে ফেলেছেন। এত কিছু দিয়ে আমি কি করব? আমার তো এত কিছু দরকার নেই। আমি জানি তোমার এত কিছু দরকার নেই, তবে তুমি যা প্রয়োজন তা ব্যবহার করবে। আর যদি তোমার মন চায়, তুমি তোমার মতো অসহায় বাচ্চাদেরও সাহায্য করতে পারবে। এটা তোমার সততার পুরস্কার। তারপর পরী সেখান থেকে চলে গেল, আর সেই সোনার আমের ঘরে ঈশিতা বাকিটা জীবন সুখে কাটাতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই। গর্ভবতী 4 ফুলপরী। অনেকদিন আগের কথা, বর্ণিলপুর নামে এক অপূর্ব গ্রাম ছিল, যেখানে 4টা বিশেষ ফুলের পরী থাকত। গোলাপ পরী, জবা পরী, বেলি পরী আর অপরাজিতা পরী। এদের প্রত্যেকেরই গর্ভে ছিল এক একটি জাদুর শিশুর বীজ। যেই শিশুরা বড় হলে বিশ্বকে সৌন্দর্য আর জাদু দিয়ে ভরিয়ে দিত। কিন্তু সমস্যা হলো, অন্ধকার জগতের কালো কাটা ডাইনি জানতে পারল যে যদি এই 4 শিশুকে ধরে নেওয়া যায়, তবে সে সমস্ত ফুলের শক্তি নিজের করে নিতে পারবে। যেই ভাবা সেই কাজ। এক ভয়ঙ্কর রাতে কালো ডাইনি ঝড় তুলে আক্রমণ করলো, আর ভয়ে 4 ফুলপরী মিলিত হয়ে জাদু করলো। ওরা নিজেদের সন্তানদের রক্ষার জন্য তাদের ভেতরের জাদু শক্তি দিয়ে 4টি ছোট ছোট ফুলের কুঁড়ি বানিয়ে ফেললো। তারপর সেই কুঁড়িগুলো নদীর জলে ভাসিয়ে দিল। নদী বয়ে নিয়ে গেল সেই ফুলের কুঁড়িগুলোকে। এক গরিব দম্পতি, কৃষক হীরালাল আর তার স্ত্রী পারুল, সেগুলো পেয়ে যায়। কাঁদতে কাঁদতে পারুল বলল, ঈশ্বর, আমাগর তো কোনো সন্তান দেন নাই। হয়তো এই ফুলগুলাই আমাগো আশীর্বাদ। তারা 4টা কুঁড়িকে আমার কাছে যেই পাঠিয়েছে, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তারা তখন শিশুগুলোকে নিয়ে এসে যত্ন করতে লাগলো। রাতেই সেই ফুলগুলো খুলে 4টা শিশু বেরিয়ে এলো, যাদের মাথা ভর্তি ছিল ফুলের মুকুট। তারা
তারা অনেক আদর যত্নে শিশুগুলোকে বড় করতে লাগলো। দিন কেটে গেল 6 বছর। 4 শিশুই বড় হয়ে গেল এবং ধীরে ধীরে তাদের জাদুর ক্ষমতা জাগতে লাগলো। গোলাপের শিশু যেখান দিয়ে হাঁটে সেখানে গোলাপ ফুটে ওঠে। জবার শিশু যেখানে হাসে সেখানে জবা ফুল ফুটে লাল হয়ে ভরে ওঠে। বেলির শিশু যেখানে গান গায় সেখানে সুগন্ধ ছড়িয়ে পড়ে। অপরাজিতার শিশু যেখানে চেয়ে থাকে নীল আলো ঝরে পড়ে। ঠিক সেই সময় কালো কাটা ডাইনি ফিরে এলো আর চিৎকার করে বলল, ফুল পরীদের সন্তানগুলো আমার চাই, আমার রাজত্বের জন্য যাই। কোথায় আছে আমার সেই ফুল পরীদের সন্তান? যদি নিজেদের ভালো চাস তাহলে এবার বুঝবি কি হয়। ডাইনি চারদিকে অন্ধকার ছড়িয়ে দিল, কিন্তু 4 শিশু ভয় পেল না। ওরা মিলে হাত ধরলো আর বলল, আমরা কখনো মন্দের সাথে যাব না। আমরা হচ্ছে ফুলের সন্তান, আমরা ভালোর সঙ্গে থাকবো, খারাপের সঙ্গে থাকবো না, কখনো না। চারদিকে একত্রিত হয়ে 4 জন শিশু জাদু করতে লাগলো, আর সঙ্গে সঙ্গে ফুটে উঠল অসংখ্য ফুলের গাছ। তার কাঁটায় ডাইনি আটকে গেল। ডাইনির সমস্ত কালো শক্তি ফুলের সুগন্ধে হারিয়ে গেল। তখন 4 ফুল পরী গোলাপ, জবা, বেলি, অপরাজিতা পরী নদীর জলের উপর ভেসে এসে সন্তানদের সামনে এলো আর বলতে লাগলো, তোমরা আমাদের সন্তান, আমরা তোমাদের নিতে এসেছি, চলো আমাদের সঙ্গে। তোমাদের ফুলপরি রাজ্যে থাকতে হবে। এই পৃথিবীতে তোমরা বসবাস করতে পারবে না। পৃথিবীতে বিপদ আর বিপদ, এই বিপদের মধ্যে তোমাদেরকে আমরা রাখতে পারবো না। তখন 4 শিশু হেসে বলল, আপনারা আমাদের মা বাবা তো হতেই পারেন না। আমাদের মা বাবা হচ্ছে হিলালাল আর কালুল, যারা আমাদের ভালোবাসা দিয়ে মানুষ করেছেন। আমরা এখানেই থাকবো। ফুলপরি তখন অবাক হয়ে গেল, আর ওদের বাবা মা হীরালাল আর পারুল বলল, মারে, তোরা বরং পরীদের সঙ্গে চলে যা। আমরা তো গরিব, আমরা তোদের ঠিক মতো খাবার খাওয়াইতে পারবো না, যত্ন নিতে পারবো না। তোরা পরীর বাচ্চা হয়ে কিভাবে? মারে, তোরা চলে যা। আমরা তোদের এতদিন বড় করেছি, কিন্তু তোরা এত গরিব ঘরে বড় হয়েছিস, অথচ তোরা পরীদের সন্তান। আমরা তোদেরকে অনেক মনে করব, কিন্তু তোদের ভালোর কথা চিন্তা করে বাকিটা জীবন এমন করে কাটিয়ে দিতে পারবো। মা, তোরা দয়া করে চলে যা, আমাদের কথা ভাবিস না। না না, এটা হতে পারে না। আমাদের ফুলপুরি রাজ্যে আমরা যাব না, আমরা এখানেই থাকবো। এই বর্ণিল ফুলেই আমরা ভালো আছি মা বাবা। ফুলপরীরাও তাদের সন্তানদের সুখের জন্য এটাই মেনে নিল যে ওরাই থাকবে, ওরা এখানেই বড় হবে। ওরা কখনো কখনো ইচ্ছে হলে পরীরাজ্যেও ঘুরতে যাবে। বর্ণিলপুরে ওরা সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। 4 ফুল সন্তান, রোহিণী যে গোলাপ পরীর মেয়ে, জয়ন্তী যে জবা ফুলের মেয়ে, সুবর্ণা যে বেলি ফুলের সন্তান, আর নীলা যে অপরাজিতা ফুল পরীর সন্তান। ওরা এখন বেশ বড় হয়ে গেছে। ওরা 4টি মিলে গ্রামবাসীদের জন্য 4টি জাদুর ফুলের রাজ্য তৈরি করেছে। প্রতিটি রাজ্যে আলাদা আলাদা ফুলের জাদু। গোলাপ রাজ্য, যেখানে ভালোবাসা চিরকাল টেকে। জবার রাজ্য, যেখানে সাহস আর শক্তির জাদু থাকে। বেলি রাজ্য, যেখানে সুগন্ধে দুঃখ হারিয়ে যায়, সেখানে কেউ কোনো কষ্টে থাকে না। অপরাজিতার রাজ্য, যেখানে আকাশের মতো সবকিছু উন্মুক্ত থাকে। লোকেরা ফুল রাজ্যে এসে সুখ পেত, রোগ সারিয়ে নিত, দুঃখ ভুলাতো। কিন্তু সুখ বেশি দিন টেকে না। একদিন দূর থেকে ডাইনি রানী কালিকা এসে হাজির হলেন। কালিকা বললেন, তোদের ফুলের রাজ্য আমার অন্ধকারের রাজ্য নষ্ট করে দিচ্ছে। তোদের জাদু আমার চাই। তোদের ভালো চাস তো ওই রাজ্য আমাদের দিয়ে দে। কালিকা ফুল রাজ্যে বিষাক্ত কাটার ঝড় পাঠালো। ফুলেরা শুকিয়ে যেতে লাগলো, মানুষ আবারও দুঃখ পেতে লাগলো। 4 ফুল সন্তান বুঝতে পারলো এবার তাদের জাদু দিয়ে কাজ হবে না। তখন তারা একসঙ্গে বসে পরিকল্পনা করলো। আমরা ভালোবাসা দিয়ে লড়াই করব, আমরা সাহস দেখাবো, আর সুগন্ধ দিয়ে ওই বিষকে আমরা শেষ করে দেব। তারা একটা বিশাল জাদুর গাছ তৈরি করলো, যার ফুল থেকে আলো বের হচ্ছিল। গ্রামবাসী সবাই মশাল হাতে নিয়ে বেরিয়ে পড়লো ওই শয়তান ডাকিনীকে হারানোর জন্য। তখন কালিকা নিজেই এসে শেষবারের মতো চেষ্টা করলো। যদি তোমরা আমাকে পরাজিত করতেই চাও, তবে আমাদের
সবচেয়ে প্রয়োজনীয়টি তোমাদের প্রিয় জিনিস শেষে আমাকে দিয়ে দাও। চার ফুল সন্তান একে অপরের দিকে তাকালো। তাদের প্রিয় ছিল তাদের ফুলপরি রাজ্য আর তাদের বাবা মা। তখন তারা বলল, আমরা তোমাকে কোনো কিছু দেব না, আমাদের ভালোবাসা তুমি কেড়ে নিতে পারবে না। ওরা সবাই মিলে একত্রে শেষ জাদু শুনলো, আর কালিকা বিশাল এক বিষাক্ত কাঁটা হয়ে মাটিতে আটকে গেল। কেননা ওরা সকল ফুলেদের কাঁটা চেয়ে নিয়েছিল, আর সেই কাঁটাগুলো দিয়ে একটা বিশাল বড় কাঁটা বানিয়েছিল। সেই কাঁটা থেকেই ওরা বিষাক্ত কাঁটা বানিয়ে ডাকিনীকে বন্দি করে ফেললো। এইভাবেই চার ফুল সন্তানদের রাজ্য হয়ে উঠল ফুলের পৃথিবী, আর বর্ণিলপুরের নামও চারিদিকে ছড়িয়ে পড়লো। কিছুদিন পর ওদের চার ফুল পরিমা ওদের সামনে এলো। আমাদের সন্তানরা একা একাই অনেক বড় বড় যুদ্ধ কত সহজেই সমাধান করে ফেলছে। তোমরা পরিরাজ্যের উত্তরসূরি, আমাদের ফুল পরিরাজ্যের পরবর্তী রানী তোমরা। এই নাও তোমাদের ফুলের মুকুট। রানীরা তারা সবাই তাদের সন্তানদের ফুলের মুকুট পরিয়ে দিল। তারা পৃথিবীতে সবার সুরক্ষার পাশাপাশি এখন থেকে পরিরাজ্যের সুরক্ষারও দায়িত্ব পেল। আর এভাবেই তাদের দিন কাটতে লাগলো। বন্ধুরা, তোমরা যদি এই গল্পের পর্ব 2 দেখতে চাও, কমেন্টে লিখে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। বাই বাই।